Good evening, students. In the series of the lectures on chemical kinetics, today we are going to discuss Michaelis Menten equation. তোমরা সবাই জানো যারা হচ্ছে কাইনেটিক্স নিয়ে একটু আধটু পড়াশোনা করেছো, একটু আধটু চর্চা করেছো এই কদিনের মধ্যে, যে কাইনেটিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্যাটালিসিস। এবং সেই ক্যাটালিসিসের মধ্যে যখনই আমাদের এই ক্যাটালিসিসের কাজটা হচ্ছে আমাদের কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে, তখন আমরা তার নাম দিয়েছিলাম এনজাইম। এই এনজাইমের একটা আলাদা গুরুত্ব রয়েছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, কারণ আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে বা লিভিং অর্গানিজমের মধ্যে এমন অনেক রিয়াকশান হয় যে রিয়াকশানগুলো এমনিতে আমরা যখন হচ্ছে যে টেস্ট টিউবে করতে গেছি, আমরা সেই সময় কিন্তু হচ্ছে যে সাকসেসফুল হয়নি। অর্থাৎ এই জন্যই আমাদের যারা হচ্ছে আমরা যারা সিনথেটিক কেমিস্ট্রি নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা যারা হচ্ছে যে কোনো নতুন মলিকুল সিনথেসিস করার চেষ্টা করি, তাদের কাছে দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ইউটিলিটি অফ এনজাইমস এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমরা চেষ্টা করি যাতে করে হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল সিস্টেমের মধ্যে যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো এনজাইম ক্যাটালাইজড হয়, যদি সেগুলো আমরা আর্টিফিশিয়ালি ফিজিওলজিক্যাল সিস্টেমের বাইরে করতে পারি। এই আন্ডারস্ট্যান্ডিংকে ক্লিয়ার করার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যে উই শুড স্টাডি দ্য কাইনেটিক্স অফ এনজাইম ক্যাটালাইজড রিয়াকশানস। এবং সেই এনজাইম ক্যাটালাইজড রিয়াকশানের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে দিস মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এবার আমরা একদম প্রথমে এটা হচ্ছে আমরা ডিরাইভ করব, কারণ আমরা যদিও এটা অনেক সময় হয়তো আমরা বলেছি যে একটা ইকুয়েশন ইউ ক্যান ইউজ দ্য ইকুয়েশন ইভেন ওয়েন ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য ডেরিভেশন। এটা হতে পারে, খুব একটা সমস্যার কিছু ব্যাপার হয় না, হয়তো অনেক সময় হয়তো অঙ্ক করতে গেলে হয়ে যাবে, বাট এটা পরিষ্কার কথা যে এই ডেরিভেশনটা বুঝতে পারলে এর পেছনে যে আমরা অ্যাজামশনগুলোকে নিয়ে যে সেগুলোকে ধরতে পারা যাবে। এবং আমরা যখন এই ইকুয়েশনটাকে কোনো একটা রিয়াকশানকে অ্যানালিসিস করার জন্য ইউজ করব, সেই ইউজটা কিভাবে করব সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং যদি হচ্ছে যে ইউজ করা কোথায় কোথায় যাবে না, আমরা সেটাও বুঝতে পারবো। আমরা প্রপার ইউজ সম্বন্ধে জানতে পারবো এবং হচ্ছে লিমিটেশন সম্বন্ধেও জানতে পারবো। এখানে আমরা যেটা করব হচ্ছে যে আমরা দুটো ডিফারেন্ট ডেরিভেশন করব, দুটো ডিফারেন্ট ডেরিভেশন। হ্যাঁ, বারবার বলছি, দের উইল ফার্স্ট ডেরিভেশন, দের উইল সেকেন্ড ডেরিভেশন। এবং এটা একদম এরকম কোনো প্রশ্ন করার জায়গায় নেই, এরকম ভাবার কোনো অবকাশই নেই যে প্রথমেরটা ঠিক পরেরটা ভুল, বা প্রথমেরটা ঠিক ভুল পরেরটা ঠিক, এরকম ভাবার কোনো জায়গা নেই। আমরা শুধুমাত্র একটাই প্রবলেমকে আমরা দুটো দিক দিয়ে অ্যাপ্রোচ করছি। এবং এটা হতেই পারে যে হচ্ছে যে যারা হচ্ছে যে এই ক্লাসটা করছো, দেখছো, শুনছো, তাদের হচ্ছে যে একটা অন্য একজনের পছন্দ হলো, অন্যটা অন্য কারো পছন্দ হলো, এটাও হতেই পারে। এটা কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কঠিন কিছু নয়। তো এবারে হচ্ছে যে আমরা এই যেটা আমরা আজকে আলোচনা করছি ফার্স্ট ডেরিভেশনটা, এই ফার্স্ট ডেরিভেশনটা আমরা পেয়েছি হচ্ছে একটা পেপার থেকে, হুইচ ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু এনজাইম কাইনেটিক্স বাই
Addison Alt, which was published in Journal of Chemical Education in 1974. Fine. So if the paper is available to you from your institution or from anywhere else, you can have a look at this paper also. যাক, আমরা হচ্ছে যে একদম প্রথমে আমরা আগের দিন আলোচনা করতে গিয়েই বলেছিলাম, যদি আমরা আমাদের একদম গোড়ার ভাবনা চিন্তাটা শুরু করি, আমাদের এই এনজাইম একটা আছে আর এই সাবস্ট্রেট একটা আছে। এনজাইম আর সাবস্ট্রেট, এই দুটো বিষয়কে নিয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ভাবনা চিন্তা। এবার এই এনজাইম আর সাবস্ট্রেট মিলে একটা জিনিস তৈরি করবে, তার নাম হচ্ছে কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার আমরা যদি হচ্ছে যে এরকম কিছু আমরা ছবি দেখেছিলাম, যে ধরা যাক হচ্ছে যে আমাদের কি বলবো, ছবিগুলো এরকম থাকতো, যে ধরা যাক আমাদের সাবস্ট্রেটটা হচ্ছে দেখতে এরকম, এইটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। ফাইন। এবারে আমরা হচ্ছে যে একটা এনজাইম দেখার চেষ্টা করি কীরকম হয়। এরকম হয়েছে। এবারে আমরা দেখো, আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এনজাইম। ফাইন। আর এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। ভালো কথা। তো এবারে আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের এনজাইম, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা যখন আলোচনাটা শুরু করেছিলাম, কি করছে হচ্ছে দেখো, এই হচ্ছে এনজাইম, এই এনজাইম, এই হচ্ছে সাবস্ট্রেট। দ্যাটস ইট। এই হচ্ছে গল্পটা। ভালো করে দেখে নাও, বুঝে নাও, কঠিন কিচ্ছু না, কিন্তু কিচ্ছু কঠিন ব্যাপার নাই, দেখে নাও। এই হচ্ছে আমাদের এনজাইম ছিল, সাবস্ট্রেট ছিল, এবং মিলে হচ্ছে যে এইরকমভাবে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো। এবার এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অনেকেই এটার নাম দিয়েছেন জাস্ট সহজে করে সবার কাছে তুলে ধরার জন্য, বোঝার জন্য, যে দিস ইজ লক অ্যান্ড কি মেকানিজম। এবং হচ্ছে আমরা যেহেতু এটা জানি যে যে কোনো তালা হচ্ছে যে কোনো চাবি দিয়ে খুলবে না, প্রত্যেকটা তালা খোলার জন্য একটা হচ্ছে স্পেসিফিক চাবি লাগে, কারণ হচ্ছে চাবি আর তালার হচ্ছে যে ঠিকঠাক ম্যাচিং না হলে হচ্ছে যে লক খুলবে না। তেমনই এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যেও কিছু স্পেসিফিসিটি আছে, এবং এনজাইমস আর সো ওয়াইডলি স্টাডিড, সো এক্সক্লুসিভলি স্টাডিড জাস্ট দিস রিজন, যে এনজাইমের মধ্যে যে একটা অদ্ভুত স্পেসিফিসিটি পাওয়া যায়, যে অনেকগুলো মলিকুলের মধ্যে দিয়ে একটা ছোট্ট একটা কথা এমনি বলি, জাস্ট এটা খুব একটা হয়তো এই সাবজেক্টের মানে মাইকেলিস মেন্টেনের মধ্যের বিষয় না, তবে একটু বলি যে আমরা এমনি সময়ে যত রিয়াকশান দেখি, অক্সিডেশান, রিডাকশান বা ডিহাইড্রেশান, এই ধরনের রিয়াকশানগুলো আমরা আমাদের জেনারেলি কেমিস্ট্রিতে আমাদের করতে হয় প্র্যাকটিক্যালে, সেটা ওয়েদার ইট ইজ কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ অর সিনথেটিক আমাদের করতে হয়। তো এবারে হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের বারবারই যেটা একটা প্রবলেমগুলো আমাদের সামনে উঠে আসে, যে স্পেসিফিসিটি নিয়ে আমাদের একটা প্রবলেম হয়, প্রবলেম অন স্পেসিফিসিটি। অর্থাৎ আমি একটা অক্সিডেশন রিয়াকশান করছি, এবার আমার মলিকুলের মধ্যে যদি দুটো বা তিনটে হচ্ছে যে অক্সিডাইজেবল গ্রুপ থাকে, তাহলে আমার পক্ষে এটা খুব কঠিন যে হচ্ছে যে একটাকে আমি অক্সিডাইজ করব, বাকি দুটোকে করব না, এই কাজটা মেনটেন করা, দি সিলেক্টিভ কাইন্ড অফ থিং ইজ ভেরি ডিফিকাল্ট ইন আওয়ার অর্ডিনারি অর্গানিক সিনথেসিস ইউজিং অর্ডিনারি ইনঅর্গানিক অক্সিডাইজিং এজেন্টস অর অর্গানিক অক্সিডাইজিং এজেন্টস। এটা কঠিন হয়ে যায়। তো বাট এই জন্যই আমরা বলছি যে আমরা এনজাইম নিয়ে হচ্ছে চর্চাটা এত বেশি করে করছি, জাস্ট বিকজ এনজাইমের স্পেসিফিসিটি, যদি হচ্ছে যে কোনো একটা এনজাইম ধরা যাক যে একটা এনজাইম হচ্ছে যে স্পেসিফিক একটা
গ্রুপকে অক্সিডাইজ করবে, ধরা যাক অ্যামিন গ্রুপ। এবার সে ওই অ্যামিনটাকেই অক্সিডাইজ করবে, তার পাশে হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহল থাকলে তাকে অক্সিডাইজ করবে না, তার পাশে হচ্ছে যে একটা হচ্ছে ডাবল বন্ড থাকলে তাকে অক্সিডাইজ করবে না, তার পাশে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে অক্সিডাইজ করবে না, স্পেসিফিক্যালি ওটাকেই করবে। কেন করবে? কারণ হচ্ছে ওর মেকানিস্টিক পদ্ধতিটাই হচ্ছে যে ওই লক অ্যান্ড কি এটা এতটাই স্পেসিফিক যে অন্য যে কোনো হচ্ছে যে কিতে হচ্ছে ওই লক আটকাবে না, খুলবে না। হ্যাঁ, বা উল্টোভাবেও বলা যায় অন্য কোনো কি নিয়ে এলে হচ্ছে যে হচ্ছে ওই লক খুলবে না। হ্যাঁ, বা হচ্ছে যে অন্য কোনো লক ওই কি দিয়ে লাগবে না, দুটো গল্পই চলবে, দুটোই চলবে। দ্য কি স্পেসিফিক, দ্য লক স্পেসিফিক। এবং সো দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এটা দিনের শেষে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার আমাদের মাথায় রাখতে হবে যে এই এনজাইম সাবস্ট্রেট এবং তারপরে দিস ইজ ইএস, দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং আমাদের কোনো একটা রিয়াকশান কতটা ভালো হবে কতটা খারাপ হবে এটা ঠিক দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স সে কতটা স্টেবল, সে কতটা তাড়াতাড়ি তৈরি হবে, এই বিষয়গুলোর কিন্তু আলাদা করে গুরুত্ব রয়েছে। এটা কিন্তু আমরা যেন মাথায় রাখি সবসময়। এবং পি হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা ফার্স্ট যে স্টেপটা, যেখানে হচ্ছে এনজাইম আর সাবস্ট্রেট মিলে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করেছে, দ্যাট স্টেপ ইজ রিভার্সিবল। ফাইন, আমরা এরকম মেকানিজম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। এবার এটা হচ্ছে যে K1, এটা হচ্ছে যে K2। ঠিক আছে, আমি বলছি যে যদি তোমরা হচ্ছে যে বিভিন্ন টেক্সট বুক দেখো, অনেক জায়গাতেই কিন্তু এই K2-র বদলে হয়তো K-1 থাকতে পারে। ইনফ্যাক্ট এটা কনভেনশন অনেকেই ইউজ করে থাকেন। এবং এই যেটা K3 বলা হয় যে সেটা K2 থাকতে পারে। সো কাজেই K1, K2, K3 এই টার্মগুলো যখন ইকুয়েশনের মধ্যে ইউজ হচ্ছে, একদম ফার্স্টে কিন্তু হচ্ছে যে যেখানে আমরা এই কনস্ট্যান্টগুলোকে ডিফাইন করেছি সেই ডিফাইনটা কিন্তু ভালো করে দেখে বুঝে তারপরে হচ্ছে যে ভেবো আর কি। এদিক ওদিক হতে পারে, টেক্সট বইয়ের সাথে এদিক ওদিক হতে পারে, কারণ ধরো কেউ কোনটাকে এই যে K1 বলেছে K2 বলেছে, ইউ ক্যান মেক ইট K অ্যান্ড K প্রাইম, হতেই পারে, করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একদম যেটা লেখা আছে ওটাই করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু কেয়ারফুলি করবে কোনটা কি করছো বা না করছো। ফাইন। তো যা হোক, যে একদম প্রথমে যখন জিনিসটা হচ্ছে যে তৈরি হচ্ছে যে একদম ফার্স্টে যখন রিয়াকশানটা চলছিল, ফার্স্টে যে এই রিভার্স রিয়াকশান, মানে এই যে রিয়াকশানটা, মানে এটা এই অ্যাজামশানটা দিয়ে চলছে, মানে আমরা একদম গোড়ার দিকের ভাবনা চিন্তাই করছি যখন রিয়াকশান শুরু হয়েছে, যেটা হচ্ছে যে এই প্রোডাক্টের অ্যামাউন্টটা খুবই অল্প, কারণ প্রথমে এনজাইম সাবস্ট্রেট মিলে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেটা ভেঙে গিয়ে তৈরি করছে হচ্ছে যে আবার হচ্ছে যে এনজাইম ব্যাক করছে এবং প্রোডাক্ট। থিওরিটিক্যালি প্রোডাক্ট এবং এনজাইম মিলে আবার হচ্ছে যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, হতেই পারে। মানে পরিষ্কার কথা হচ্ছে যে আমরা যেমন ফার্স্ট স্টেপটাকে আমরা রিভার্সিবল বলে উল্লেখ করেছি, এরকম একটা হাই স্কোপ আছে যে সেকেন্ড স্টেপটাও রিভার্সিবল হওয়ার। কিন্তু বলছে যে সেকেন্ড স্টেপটার ব্যাপারটা এদিক ওদিক হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে, যে সেকেন্ড স্টেপে যেহেতু আমার হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়েছে এবং একদম অ্যাট দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য রিয়াকশান প্রোডাক্টের অ্যামাউন্টটা খুব কম, এই জন্য একদম গোড়ার দিকে যে প্রোডাক্টের সঙ্গে আবার হচ্ছে যে এনজাইম হচ্ছে যে কম্বাইন করছে, প্রোডাক্টের সঙ্গে আবার হচ্ছে যে এনজাইম কম্বাইন করছে এবং হচ্ছে আবার সাবস্ট্রেট তৈরি করছে, দিস ক্যান বি ইগনোরড, আমরা এটা বাদ দিয়ে দেবো, ও হওয়ার দরকার নেই। সেই কারণে এই অ্যারোটা ইউনিডিরেকশনাল, অ্যাজ ইফ এটা ওয়ান ডিরেকশনাল, উল্টো দিকে যাচ্ছে না, একদম ইনিশিয়াল ভাবনা চিন্তায় আমরা ধরে নিয়েছি। এরপরে যেটা বলছে যে আমরা যে কোনো জায়গাতে আমরা যেটা ধরেছিলাম যে
সাবস্ট্রেট হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের আসল স্টার্টিং মেটেরিয়াল, আর এনজাইম ইজ নাথিং বাট বায়ো অর্গানিক ক্যাটালিস্ট। এবার তো এটা ধরেই নেওয়া যেতে পারে যে সাবস্ট্রেটের যে অ্যামাউন্টটা, সেটা তো জেনারেলি হচ্ছে যে তার একটা অল্প পার্সেন্টেজে আমরা ইউজ করি, জেনারেলি হচ্ছে ক্যাটালিস্ট হবে। ভালো করে বুঝে দেখো, এই যে এখানের যে গল্পটা, যে এটা কিন্তু আমরা আগেও এ ধরনের রিয়াকশান পড়েছি, যে ফার্স্ট স্টেপেটা দুটো মিলছে এ প্লাস বি, সেটা হচ্ছে যে রিভার্সিবল, এ প্লাস বি মিলে আই তৈরি করছে ইন্টারমিডিয়েট, আই থেকে প্রোডাক্ট পাচ্ছি সি। কিন্তু এখানে যে মূল পার্থক্যের জায়গাটা, যে যেটা বারবার বোঝার, যে এটা কেন ওগুলো হচ্ছে আলাদা, যে দিস ইজ নট আ রিয়াক্ট্যান্ট, বারবার মাথায় রাখতে হবে। আমরা এই রেট ইকুয়েশন করতে গিয়ে এটা অন্য রকম করলাম কেন? কারণ অন্য রকম করলাম এটা বোঝার জন্য যে দিস ইজ নট আ রিয়াক্ট্যান্ট, এবং আগের কথাবার্তা মতোই এটা কিন্তু একটা ক্যাটালিস্ট। ইট টেক্স পার্ট ইন দ্য রিয়াকশান, ইট টেক্স পার্ট টু ফ্যাসিলিটেট দ্য রিয়াকশান, টেক্স পার্ট টু স্টার্ট দ্য রিয়াকশান। এটা এমনি ক্যাটালিস্টের সঙ্গে পার্থক্য। এমনি ক্যাটালিস্টে আমরা কি বলেছিলাম, যে ক্যাটালিস্ট হচ্ছে যে না থাকলেও রিয়াকশান হয়, ক্যাটালিস্ট থাকলে স্পিড কমে বাড়ে। এনজাইম কিন্তু ওরকম না, এনজাইম না থাকলে হয় না, একদম বুঝে নেওয়ার বিষয়। তো এবারে হচ্ছে যে এই এনজাইম কিন্তু রিয়াক্ট্যান্ট নয়, সেই কারণেই আমরা যদি এটা একদম আগের মতো ভাবতে যাই, এক মলিকুল এ এক মলিকুল বি, সেরকম এক মলিকুল ই এক মলিকুল এস, গল্পটা কিন্তু এরকম নয়। হয়তো এক মলিকুল ই এবং এক মলিকুল এস মিলেই হচ্ছে যে ইএস এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এতে কোনো ভুল নেই। কিন্তু এটাও ঘটনা যে এনজাইমটা কিন্তু আবার হচ্ছে যে এইখানে আবার তৈরি হয়ে গেছে, এনজাইম ইজ নট কনজিউমড ইন দ্য রিয়াকশান। সেই কারণে যেটা বলছে যে যেহেতু এটা ক্যাটালিস্ট, কাজেই ক্যাটালিস্ট যদি কিন্তু কখনো হচ্ছে যে আমরা ওই যে পরিমাণ হচ্ছে যে রিয়াক্ট্যান্ট নিয়ে বসেছি, সেই পরিমাণ হচ্ছে যে আমরা ক্যাটালিস্ট দেবো, এরকমটা হয় না। ক্যাটালিস্ট মানেই হচ্ছে 5%, 10% না, অ্যাকর্ডিং টু নাম্বার অফ মোলস আমরা ইউজ করবো অ্যাজ ক্যাটালিস্ট। এবার বোঝাই যাচ্ছে তাহলে যে সাবস্ট্রেটটা হচ্ছে যে অ্যামাউন্টে আছে, এমনি হচ্ছে ক্যাটালিস্ট থাকে তার হচ্ছে 5-10%। এবার এনজাইম যেহেতু তাদের অ্যাক্টিভিটি আরও বেশি থাকবে, হয়তো 1-2%। মানে বলতে চাইছি যে টোটাল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এটা এতটাই বড় যে হচ্ছে যে ওই কয়েকটা মলিকুল রিয়াক্ট কি করলো না করলো, সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, তাতে এর চাইতে যেহেতু অনেক অনেক বড়, টিটা উল্লেখ করো, টি টোটাল টি, তাহলে এই টোটাল সাবস্ট্রেট কনস্ট্যান্ট, যেটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে এগোতে পারি। ব্যাপারটা কিন্তু খুব সোজা না বলছি এই কারণে যে একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি কনস্ট্যান্ট ধরে নিয়ে ভাবনা চিন্তা শুরু করছি, অ্যাজাম্পশনগুলো মাথায় রেখে, নইলে কিন্তু ব্যাপারটা স্পষ্ট হবে না খুব একটা। তো আমরা যেটা আগেই বলেছিলাম যে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, ডিপিডিটি, যেটা হচ্ছে যে ওই যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন অ্যাজ এ ফাংশন অফ টাইম, ডিপিডিটি। তাহলে এই রিয়াকশানে আপনার ফাইনাল প্রোডাক্টটা তো হচ্ছে পি, তাহলে প্রতি ইউনিট টাইমে প্রতি সেকেন্ডে কত মলিকুল পি তৈরি হবে, সেটাই হচ্ছে আমার এই রিয়াকশানের রেট। এবারে আমরা ওই
ডিপিডিটি যদি আমাদের বার করতে হয়, ডিপিডিটি, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমরা রেট এক্সপ্রেস করেছি এখানে, সেটা হচ্ছে K3ES, যেটা আমাদের সেকেন্ড স্টেপ, K3ES। এটা হচ্ছে তাহলে আমাদের যে এনজাইমেটিক রিয়াকশানটা নিয়ে ভাবছি তার রেট হচ্ছে এইটা। এবারে পরের প্রশ্ন যেটা আমাদের মাথায় চলে এলো, যে এবার এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, জাস্ট লাইক অল আদার রিয়াকশন ইন্টারমিডিয়েটস, এইটার আমাদের কনসেন্ট্রেশনটা আমরা মেজার করে উঠতে কিন্তু পারবো না। মেজার করে উঠতে কিন্তু পারবো না। তো ওই জন্য আমাদের একটা অল্টারনেটিভ কিছু ভাবনা চিন্তা আমাদের করতে হবে, অল্টারনেটিভ ভাবনা চিন্তা করতে হবে। একটু এগোই। এবারে আমরা যেটা আমরা বলেছি, এই যে টোটাল এনজাইম, টোটাল ই সাফিক্সে টি, এই টোটাল এনজাইমের মধ্যে কি কি আছে তাহলে? একদম গোড়ায় যে টোটাল এনজাইম ছিল, এবার রিয়াকশান খানিক দূর অবধি এগোনোর পরে যে কোনো একটা পয়েন্টে যেটা আমরা বলেছিলাম কি, আমরা হচ্ছে যে আমরা এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, ইফ ইউ কুড রিকল, ইনস্ট্যান্টেনিয়াস, মানে কোনো একটা মুহূর্তে, ইনস্ট্যান্টেনিয়াস কোনো একটা মুহূর্তে এই যে টোটাল এনজাইমের মধ্যে কি আছে, খানিকটা ফ্রি এনজাইম মলিকুল পড়ে আছে, হ্যাঁ, খানিকটা তো পড়ে থাকবেই, কারণ পড়ে আছে আবার সেটা তৈরিও তো হচ্ছে আবার, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে ভেঙে তো আবার প্রোডাক্টে যাচ্ছে, যখন আমার এনজাইম ফিরে আসছে, তো মানে একটা যে কোনো সময়ে আমার কিছুটা এনজাইম মলিকুল আনবাউন্ড আছে, ফ্রি এনজাইম মলিকুল আছে, আর কিছুটা বাউন্ড হয়ে আছে অ্যাজ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবারে যদি আমাকে হচ্ছে যে টোটাল এনজাইমের মধ্যে কতটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এই রেশিওটা বার করতে বলা হয়, আমরা এইটা দেখব ES বাই ET, দ্যাট ইজ ES বাই ES প্লাস E। এটা হচ্ছে বাউন্ড, এটা হচ্ছে আনবাউন্ড, দুটো মিলে টোটাল। ফাইন। তো এবারে আমরা হচ্ছে যে যদি বোথ সাইড অফ ইকুয়েশনকে ইটি দিয়ে মাল্টিপ্লাই করি, দুভাবে ভাবতে পারো, দুদিকে ইটি দিয়ে গুণ করা হয়েছে ভাবতে পারো, অথবা এই যে ইটিটাকে তুলে আমি এখানে নিয়ে গেছি এটাও ভাবতে পারো, সমস্যা তো কিছু নেই, কিছু না, একটা এরকম তো হয়, তো একটা ইকুয়েশনকে তুমি নিয়ে গেছো, মানে একটা লেফট সাইড থেকে যদি একটা ইকুয়েশনের আমি রাইট সাইডের টার্মকে নিয়ে যাই, সেটা এখানে ছিল ডিনোমিনেটারে, ওপরে চলে যাবে নিউমারেটারে, এই তো হবে, হাতি করা ব্যাপার তো কিছু না, যা হয়েছে হয়েছে। তো এবার তাহলে ইএসের একটা এরকম এখনের একটা আমরা টার্ম পেয়েছি, ঠিক আছে। এবার কি করছে, এবার বলছে যে ওই ওপরে নিচে ইএস দিয়ে ভাগ করছে, ইকুয়েশন 4 এর রাইট সাইডের ওপরে নিচে ইএস দিয়ে ভাগ করছে, ইএস দিয়ে ভাগ করছে বা হচ্ছে 1/ES দিয়ে ওপরে নিচে গুণ করছে, ভালো কথা। তো উপরে নিচে একই টার্ম দিয়ে গুণ করা যায়, মানে আমরা জানি একটা এক্সপ্রেশন যদি থাকে, একটা ফ্র্যাকশন যদি থাকে, একটা ফ্র্যাকশনকে উপরে নিচে গুণ করা যায় নাকি, এটাও হচ্ছে আবার ভুলে গেছে শব্দটা, মুশকিল ব্যাপার তো। মানে যদি হচ্ছে যে এখানে এ থাকে আর নিচে বি থাকে, আমি এটা লিখতে পারি, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা আমি লিখতে পারি, যেখানে সি হচ্ছে একটা নন জিরো নাম্বার, আর অফকোর্স এ আর বিও নিশ্চয়ই হচ্ছে যে নন জিরোই বটে, এ জিরো হলেই বাকি, যাই হোক, এনিওয়ে
মানে আমরা এই ওপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করতে পারি, আবার ধরতে পারি যে ওটা তো আবার কেটেই গেল। এই হচ্ছে গল্পটা আর কি। এনিওয়ে, তো এটা আমরা করলাম উপরে নিচে করে। দেখো কি হচ্ছে, ইকুয়েশনটা ইএস ছিল, এখানে ইএস ভাগ করলাম, কেটে গেল, রইল ইটি 1 প্লাস ই বাই ইএস। আমরা এই যে যখন আমরা এই অবধি ইকুয়েশনটা করেছি, আমরা এই এখানে ভাগ করেছি ইএস দিয়ে ভাগ করে, এটা 1 হয়েছে, এটা ই দিয়ে ভাগ করে ইএস হয়েছে, এই অবধি রইল। তো আমাদের বারবার কি হচ্ছে, আমাদের বারবার হচ্ছে ভাবনা চিন্তাটা যেটা হচ্ছে যে আমাদের তো যে এই ইএস যেটা, এটা আমরা বলছি এটা আমরা মেজার করতে পারবো না। এটা মেজার করতে পারবো না বলেই এর যে এক্সপ্রেশনটা আমাদের অন্য নানা রকমভাবে হচ্ছে যে আমাদের যে অ্যাভেলেবল টার্মগুলো আছে সেই অ্যাভেলেবল টার্মগুলো দিয়ে আমাদেরকে বসানোর চেষ্টা করতে হবে। এই তো হচ্ছে মূল গল্পটা, সেদিকে আমরা এগোচ্ছি। এবার আমরা এই যে এই ই বাই ইএস, এই যে রেশিওটা এখানে, এইটা আমাদের কিন্তু জানা আছে, ভালো করে ভেবে দেখো, এই টার্মটা কিন্তু আমরা জানি। কারণ এটা আমরা জানবো না কেন, এটা তো আমরা হচ্ছে যে একদম প্রথমে যে পরিমাণ হচ্ছে যে এনজাইম দিয়ে আমাদের হচ্ছে যে এই গোটা গল্পটা স্টার্ট করেছিলাম, টোটাল এনজাইম, এই টোটাল এনজাইম তো আমরা জানি। হ্যাঁ, এবার এই টোটাল এনজাইম জানি বলেই আমরা এই টার্মটা জানি। এবার হচ্ছে আমাদের তাহলে এখানে এই অচেনা অজানা টার্ম আছে হচ্ছে ই বাই ইএস, মানে আমরা বার করছি ইএস, এবার বার করতে গিয়ে তার মধ্যে যদি আরেকটা বার ই বাই ইএস থাকে তো হবে না, তাহলে ই বাই ইএস এর বদলে আমাদের অন্য কিছু একটা বার করতে হবে। দেখা যাক, একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন খুঁজতে হবে। ভালো, এবার আমাদের কাইনেটিক্সের ক্ষেত্রে আমরা আগের দিন বলেছিলাম যে আমরা একটা স্টেডি স্টেট অ্যাজাম্পশন বা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করি। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করি কোন জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা করি যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এটা হচ্ছে যে প্রথম স্টেপে যেহেতু হচ্ছে যে এনজাইম এবং সাবস্ট্রেট ইউজুয়ালি দুটোই হচ্ছে অর্গানিক মলিকুল, এবং তাদের মধ্যে যেহেতু হচ্ছে যেমন তেমনভাবে কন্ট্যাক্টে এলে হবে না, কারণ ওই লক অ্যান্ড কি প্রপারলি ফিট না হলে তো মলিকুল জুড়বে না, তাহলে সেই প্রপার ফিটিংটা হতে হবে। তারপরে যেটা হবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। তাহলে আমরা মোটামুটি এরকমভাবে এগোতেই পারি যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়াটা হচ্ছে এখানে গিয়ে, মানে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের এখানে রেট ডিটারমিনিং স্টেপ। এবার আরও একটা গল্প অন্য হয় ভাবি, যদি প্রথম অ্যাকশনটার আবার খুব বেশি ফাস্ট হওয়ার অবকাশও নেই। একটু গোলমাল লাগছে শুনতে, যেটা ভালো করে ভাবলেই বুঝবে যে যদি হচ্ছে এই এ আর বি দুটো রিয়াক্ট্যান্ট মিলে ইন্টারমিডিয়েট তৈরি করছে, তার থেকে প্রোডাক্ট, সেক্ষেত্রে প্রথম স্টেপটা স্লো হতে পারে যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে আস্তে আস্তে, তারপরে ইন্টারমিডিয়েট থেকে ফাস্ট স্পিডে চলে যাচ্ছে প্রোডাক্ট তৈরি করতে, হতে পারে। আবার কি উল্টো রকমটাও কিন্তু হতে পারে, যে প্রথম স্টেপটা হচ্ছে যে ফাস্ট, তাড়াতাড়ি হচ্ছে যে ইন্টারমিডিয়েট তৈরি হয়ে যাচ্ছে, অনেক ইন্টারমিডিয়েট জমে আছে, তারপর তারা আস্তে আস্তে প্রোডাক্টে যাচ্ছে। এখানে দ্বিতীয় গল্পটা হওয়ার তো কোনো অবকাশ নেই। কেন নেই? কারণ মাথায় রাখতে হবে যে এনজাইম তো হচ্ছে আমি যতটা সাবস্ট্রেট দিয়েছি সে পরিমাণ দিইনি। বুঝে দেখো, এনজাইমটা তো আমি দিয়েছি হচ্ছে, এটা তো ক্যাটালিস্ট, তাহলে এটা তো হচ্ছে যে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ মোলস নেই, এটা তো অল্প একটা ফ্র্যাকশান আছে। কাজেই আমার যে ফার্স্ট যে স্টেপটা, সেই ফার্স্ট স্টেপটার ফার্স্ট হয়ে পরের স্টেপটা আরডিএস হবে, এর সুযোগ এখানে বিশেষ নেই। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে যে স্লো। এবার যেই তৈরি হবে
তারপরেই ঝপ করে হচ্ছে যে প্রোডাক্টের দিকে চলে যাবে। তাহলে এই এনজাইম সাবস্ট্রেট যে হচ্ছে যে কমপ্লেক্স, এই কমপ্লেক্স হচ্ছে যে অ্যাট এ টাইমে রিয়াকশানে বিশেষ থাকবে না, নেগলিজিবলি স্মল। মানে আমরা বলতে পারি যে আমাদের যে এই জিনিসটা ছিল, এই যে এনজাইম সাবস্ট্রেটের যে কমপ্লেক্স, এটা এরকম একটা ধরতে পারি। কারণ কেন ধরতে পারি? কারণ হচ্ছে যে ও তো জাস্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার একটা স্পিসিসের যদি হচ্ছে যে কনসেন্ট্রেশনটাই অ্যাপ্রক্সিমেটলি 0 হয়, তাহলে তার হচ্ছে রেট অফ চেঞ্জ 0 হবেই, জিনিসটার ভ্যালুটাই 0-র কাছাকাছি। তাহলে তার আর রেট অফ চেঞ্জ কি হাতিগড়া হবে? একটু বাড়বে কমবে, যা হবে হবে 0। বেশ কথা। এবারে যেই বলে দিলাম যে এইটা 0, এই যে এইটা যেই বলে দিলাম যে এটা তো 0, এটা 0 বলে দেওয়া মানেই কিন্তু আমার একটা নতুন ইকুয়েশান তৈরি হলো। কি ইকুয়েশান? ভালো করে ভেবে দেখো যে আমাদের বারবার বলছি ইকুয়েশানগুলো হচ্ছে যে বারবার লেখা দরকার, প্রতি পাতায় পাতায় একবার করে। এনজাইম সাবস্ট্রেট K2, এটা হচ্ছে ES, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট প্লাস এনজাইম, এটা হচ্ছে K3। ভেরি গুড। তাহলে এখান থেকে দেখো যে এনজাইম সাবস্ট্রেট তৈরি হওয়ার রাস্তা কি? একটাই, K1 ইন্টু ই ইন্টু এস, একটা তৈরি হওয়ার রাস্তা। আর খরচা হওয়ার রাস্তা কি? একটা হচ্ছে K2ES, একটা হচ্ছে K3ES। এবার যেহেতু হচ্ছে যে এই তৈরি হওয়ার রেট আর খরচা হওয়ার রেট হচ্ছে তাহলে একই হবে, কারণ যেহেতু কনসেন্ট্রেশনটা ধরে নিয়েছি আমি যে চেঞ্জ হয় না, কনসেন্ট্রেশন কারো চেঞ্জ হয় না মানে কি? সেই স্পিসিসটা তৈরি হওয়ার সময়ের যা রেট, ব্রেক করে যাওয়ারও একই রেট। তাহলে এই দুটো থেকে আমরা যেটা একটা নতুন ইকুয়েশন পেলাম হচ্ছে এইটা, K1ES ইকুয়াল টু K2 K3ES। অর্থাৎ আমরা এই ইকুয়েশন 6কে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ, খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে পাশাপাশি বসাবো, এই এর তলায় ইএসটাকে নিয়ে আসবো, এই যে ইএস টার্মটা আছে এই ইএসটাকে এর তলায় নিয়ে আসবো, আর এই যে K1S-টাকে এদিকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিলে আমরা এইখানে এসে পৌঁছে গেলাম। ভালো করে ভেবে দেখো, আমাদের আগে ছিল 5 নাম্বার ইকুয়েশন। এই 5 নাম্বার ইকুয়েশনে E/ES বলে একটা টার্ম ছিল। এই E/ES টার্মটা আমরা চাইছিলাম অন্য একটা কিছু দিয়ে রিপ্লেস করতে, এবং এই রিপ্লেস করার মতো হচ্ছে যে আমরা জিনিসটা পেয়ে গেলাম। এবারে এই যে K2 K3 K1, K2 প্লাস K3 বাই K1, এই গোটাটাকে আমরা নাম দিয়েছি মাইকেলিস কনস্ট্যান্ট। এটাই হচ্ছে মাইকেলিস মেনটেনের প্রধান কাজ, যে দিস ইজ মাইকেলিস কনস্ট্যান্ট, K2 প্লাস K3 বাই K1, এইটা হচ্ছে যে মাইকেলস কনস্ট্যান্ট। তাহলে বসিয়ে দিয়ে আমরা ইকুয়েশনটাকে পেলাম, এই জায়গাতে চলে এলো, এটা গোটাটা পাল্টে Km বসিয়ে দিয়েছি। এবারে ইকুয়েশন 5 যেটা ছিল আগের একটু আগেই বলেছি, ইকুয়েশন 5-এ আমরা যে আমাদের টার্মটা ছিল E/ES, E/ES এর জায়গায় আমরা Km/S বসিয়ে দিয়েছি। অর্থাৎ এতক্ষণে আমরা এনজাইম সাবস্ট্রেটের একটা এক্সপ্রেশন, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের এক্সপ্রেশন একটা বার করতে পেরেছি। ঠিক আছে? তো এবার আমরা কি করছি যে আমরা আরও ভালো করে কাজটা দেখার জন্য আমরা এই উপরে নিচে বা উপরে নিচে গুণ টুন করাই, যে দুদিক দিয়ে গুণ করছি টচ্ছি, এই কথাগুলো বলার কোনো গল্প নেই, আলাদা করে উপর নিচে গুণ করছি বলার কোনো ব্যাপার না।
তুমি যেভাবেই বলো না কেন, পরিষ্কার কথা হচ্ছে যে আমরা এটাকে একটা প্রেজেন্টেবল ফর্মে আনার চেষ্টা করছি, আর কিচ্ছু না। সেটা তুমি যেভাবেই দেখো না কেন, হ্যাঁ, এটা পরিষ্কার কথা। এটা কি লিখতে পারি, যদি এটা এমনি আমরা সহজভাবে যদি এমনি আমরা হচ্ছে যে যেটা যোগ বিয়োগ করতাম, তাহলে কি লিখতাম? ওপরে হচ্ছে যে এটা বসাতাম, ওপরে হচ্ছে জিটি বসাতাম, নিচে কি লিখতাম? নিচে আবার একটা দিয়ে নিচে লিখতাম এস, আর ওপরে কি থাকতো? ওপরে থাকতো এস, থাকতো নিশ্চয়ই, প্লাস কি থাকতো? প্লাস কে এম। এবার হচ্ছে এই এসটা বুঝতেই পারছি এত উপরে যাবে, যোগ বিয়োগের অঙ্ক বাবা, এদিক ওদিক কিছু ভাবার কিছু নেই, সেই হবে। তো এখানে হচ্ছে যে এই এনজাইম সাবস্ট্রেট, সেখান থেকে এইখানে এসে পৌঁছেছে ব্যাপারটা, এই তো গল্পটা। এই পেয়েছি আমরা, এটা আমরা পেয়েছি, এনজাইম সাবস্ট্রেটের কমপ্লেক্স আমরা পেয়েছি। এবার আমরা যেটা হচ্ছে যে ওই এনজাইম সাবস্ট্রেটের হচ্ছে যে আমরা একটা রিলেশন কিন্তু আমরা পেয়ে গেছি, ফাইন। তাহলে আমাদের কাজটা কি ছিল? আর আমাদের রেটের ইকুয়েশনটা কি ছিল? ঘুরে আসি, দেখে আসি কি ছিল আমাদের রেটের ইকুয়েশন। কি ছিল? এই তো এইটা ছিল আমাদের ইকুয়েশন, K3ES আমাদের ইকুয়েশন ছিল। তো হচ্ছে যে আমরা ওই জায়গাতে হচ্ছে ইএস এর জায়গায় আমরা যেটা এত এত একটা সুন্দর ভ্যালু বার করেছি, সেটাকে বসিয়ে দিলাম। তো এই জায়গাতে এসে হচ্ছে যে আমাদের ইকুয়েশনটা পৌঁছেছে, ফাইনাল রেট অফ দ্য এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন। এবারে যেটা হচ্ছে যে যদি আমরা একটু এদিক ওদিক করে ভাবি, আর কি একটু এদিক ওদিক করে ভাবি, কিছু কঠিন কিছু না, যে সাবস্ট্রেট কে এম, কে এম এর তো একটা ভ্যালু আছে, সেটা আমরা দেখেছি, কে মানে ভ্যালু আছে, K2 + K3/K মানে ভ্যালু একটা আছে, ভালো কথা। এবার আমরা বারবারই ধরে নেব যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক অনেক বেশি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেক অনেক বেশি বলে আমরা এই সাবস্ট্রেটের সঙ্গে হচ্ছে যে এই যে প্লাস কে এমটা ছিল এটাকে বাদ দিয়ে দিয়েছি। মানে সাবস্ট্রেটটা এত বড়, ওর সঙ্গে প্লাস কে এম রাখা বা না রাখা একই দাঁড়ায়, আর কি কিচ্ছু যায় আসে না, ওই জন্য ওটাকে ফ্ল্যাট বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে তাহলে কি হলো? তাহলে আবার যেই হলো তখন আবার হচ্ছে সাবস্ট্রেটটা কেটে যাচ্ছে, তাহলে K3ET, অর্থাৎ এটা হচ্ছে কে ক্যাটালিসিস, ক্যাটালিটিক কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে যে আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম কি, দুটো জিনিস ভাবার আছে এখানে, যে রেট হচ্ছে আমাদের, আমরা এখানে যেটা দেখলাম যে হচ্ছে যে আমাদের যে প্রথম যে স্টেপ ছিল, প্রথম স্টেপটা স্লো ছিল, ভালো কথা, কিন্তু গল্পটা এমন জায়গায় এসে দাঁড়ালো, যে আমার এই বিক্রিয়ার রেটটা কি হলো? বিক্রিয়ার রেটটা হলো যে সেকেন্ড স্টেপের যে হচ্ছে যে, মানে বেসিক্যালি তো বোঝাই যাচ্ছে যে K3টাই ক্যাটালিটিক কনস্ট্যান্ট যেটাকে বলছি, ক্যাটালিটিক কনস্ট্যান্ট। এবার এটা কিন্তু K3, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার, যে এই যে বিক্রিয়া যেটা হচ্ছে এনজাইম ক্যাটালাইজড বিক্রিয়া, এনজাইম ক্যাটালাইজড রিয়াকশনের রিয়াকশন রেট, এই যে একটা এক্সপ্রেশন পেলাম, এই এক্সপ্রেশনের গুরুত্ব বুঝতে হবে। প্রথম গুরুত্ব কি, যে আমরা বলেছিলাম যে ফার্স্ট স্টেপ হচ্ছে আরডিএস, কিন্তু দেখলাম যে হচ্ছে যে রিয়াকশানে গোটা ভূমিকাই হচ্ছে সেকেন্ড স্টেপের রেট কনস্ট্যান্টের, K3, যাকে আমরা নাম দিয়েছি আলটিমেটলি ক্যাটালিটিক কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে আমাদের ক্যাটালিটিক কনস্ট্যান্ট। এবং যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সাবস্ট্রেট অনেক বেশি আছে যেহেতু, বুঝতে হবে
সাবস্ট্রেট যেহেতু আমি ধরেই নিয়েছি অনেকটা বেশি আছে, একদম এটা কিন্তু এই গল্পটা কিন্তু সাবস্ট্রেট অনেক বেশি আছে, এটা কিন্তু আমরা দুবার বলেছি, একবার নয়, এটা কিন্তু আমরা দুবার বলেছি যে সাবস্ট্রেট অনেক বেশি আছে, কাজেই হচ্ছে যে টোটাল এনজাইমের চাইতে ওটা অনেক বড়। আবার আমরা বলেছি এখানে যে সাবস্ট্রেট হচ্ছে যে এত বেশি আছে যে হচ্ছে যে আমরা এইখানে যে এই কেএমটা ছিল মাইকেলিস কনস্ট্যান্ট, সেটাকে ক্যান বি নেগলেক্টেড। মানে সাবস্ট্রেট অনেক বড়, সাবস্ট্রেট এতই বড় দ্যাট সাবস্ট্রেট ইজ মিসিং ফ্রম দ্য ইকুয়েশন অফ দ্য রেট ল ইটসেলফ। দেখো তার মানে বুঝতে পারো ব্যাপারটা, আমরা যেটা বলেছিলাম কি এটা ক্যাটালিস্ট হচ্ছে যে দিলে বাড়ে কমে, মানে এই যে এটা রিয়াকশান রেট এটা পেলাম আমরা একটা এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান, এই রিয়াকশান রেটটা হচ্ছে এন্টায়ারলি ডিপেন্ড করছে কতটা এনজাইম দিয়েছি তার উপরে, মানে এনজাইম তো ক্যাটালিস্ট, কতটা ক্যাটালিস্ট দিয়েছি তার উপরে এন্টার রেটটাই ডিপেন্ড করছে, ভাবতে হবে। এবার এই কন্ডিশনে যে সাবস্ট্রেটটা, সেটাকে আমরা যেটা বলছি যে এটাকে আমরা বলবো হচ্ছে স্যাচুরেটিং, প্রচুর আছে, সমস্যার কিছু নেই, যত থাকা দরকার তার চাইতে বেশি আছে। এবং তখন এনজাইম ইজ ফাংশনিং অ্যাজ ফাস্ট অ্যাজ ইট ক্যান, অ্যাজ ফাস্ট অ্যাজ ইট ক্যান, মানে যেটা বলছে একটু অন্যভাবে ভাবি যে এনজাইম খানিকটা দেওয়া আছে, এবার এনজাইম খুঁজে খুঁজে সাবস্ট্রেট মলিকুলের সাথে কমপ্লেক্স তৈরি করবে এবং প্রোডাক্টে পাঠাবে, এই হচ্ছে প্রোটোকল, এই হচ্ছে প্রোটোকল। এনজাইম হচ্ছে যে খুঁজে খুঁজে সাবস্ট্রেট মলিকুলকে ধরবে, কমপ্লেক্স করবে, প্রোডাক্টে পাঠাবে। এবারে এই এনজাইমটা তার হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিতে কাজ করতে পারে কখন, যখন বাজারে প্রচুর পরিমাণে সাবস্ট্রেট মলিকুল রয়েছে প্রেজেন্ট, যে একটা এনজাইম মলিকুলের এমন হয়নি, এই যে বারবার বলছি যে এনজাইমের রিয়াকশান কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলেই রেট বেড়ে যাবে, এই যে গল্পটা যে রেট প্রপোর্শনাল টু এনজাইম কনসেন্ট্রেশন, এনজাইম বাড়ালেই রেট বাড়বে, এটা আমি বলতে পারছি কোন জায়গায় দাঁড়িয়ে, যে এনজাইম বাড়িয়ে দিলেও ওই যে যত মলিকুল অফ এনজাইম আসুক না কেন, ইচ অ্যান্ড এভরি মলিকুল অফ এনজাইম উইল গেট আ সাবস্ট্রেট মলিকুল টু কম্বাইন উইথ। প্রত্যেকটি অণু এনজাইমের উৎসেচকের অণু একটা হচ্ছে যে সাবস্ট্রেটের অণুকে পাবে, কারণ কি এই যে ইটি বাড়ালে বাড়ছে মানেটা কি, কারণ আগেই আমরা বলে দিয়েছি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক অনেক বেশি, একটা ভেরি স্মল ফ্র্যাকশন আমার এনজাইম দেওয়া হয়েছিল, কাজেই সেটাকে যদি আমরা বাড়াতে পারি, সেটা বাড়ালেই হচ্ছে যে আমার হচ্ছে রেট কনস্ট্যান্ট হচ্ছে যে যাই থাক না কেন রেট বাড়তে থাকবে, এবং রেট কনস্ট্যান্ট ডিপেন্ড করবে হচ্ছে আমার সেকেন্ড রেটের হচ্ছে রেট কনস্ট্যান্টের ওপরেই। তাহলে আমরা যেটা হচ্ছে যে এই যে আমাদের এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানের মধ্যে এই যে হচ্ছে যে এই টার্মটুকু, এই যে K3ET, এই K3ET এই টার্মটুকুকে এই যে K3ET বা হচ্ছে K ক্যাটালিস্ট ইটি, এটার নামই হচ্ছে ভিম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি। এবার আমরা এখানে এইটাকে বসিয়ে দিয়ে এই জায়গাতে এসে পৌঁছে গেলাম। এবার দেখব, এবার কি দেখব, এবার দেখব যে যদি এই কেএম বা এই মাইকেলিস কনস্ট্যান্ট, এটা সাবস্ট্রেটের চাইতে অনেকটা বড় হয়, মানে আমরা এই 12 নম্বর ইকুয়েশন থেকে একটা প্রথমে জিনিস বলেছিলাম, কি বলেছিলাম, যে এই কেএমটা হচ্ছে যে খুব ছোট, সাবস্ট্রেটটা অনেক বড়। এবারে একটা উল্টো গল্প হচ্ছে, যদি উল্টো হয়, হতেই পারে যে কেএমটা হচ্ছে যে অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যেটা হচ্ছে যে আমরা ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারবো যে
এই যে আমার ইকুয়েশনটা ছিল, এবার এখানে হচ্ছে যে এই কেএমটা অনেক বড়, কেএমটা অনেক বড় মানে হচ্ছে যে আমি এখানে তাহলে কি করব, তখন এই সাবস্ট্রেট টার্মটা বাদ দিয়ে দেবো। তাহলে ওপরে পুরোটা রইল পড়ে, ওপরে পুরোটা রইল পড়ে, তার মানে এই K3ET যেটা সেটা হচ্ছে ভিম্যাক্স আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর নিচে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ছিল এটা বাদ চলে গেছে। এটা বাদ চলে যাওয়ার ফলে কি হয়েছে গল্পটা, তখন কিন্তু হচ্ছে যে আমার রেটটা আবার এসে দাঁড়িয়েছে হচ্ছে K'(S). K'(টা একটা কনস্ট্যান্ট, কারণ একটা রিয়াকশানের জন্য যেহেতু হচ্ছে যে এই ভিম্যাক্স, যেটা ভিম্যাক্সটা হচ্ছে যে একটা কনসেন্ট্রেশন, একটা কনস্ট্যান্ট টার্ম ভিম্যাক্স। এবার এখানে K'(টা একটা হচ্ছে যে কনস্ট্যান্ট। তো এইখানে একটা আমরা অ্যাজ ইফ সিউডো ফার্স্ট অর্ডার, অ্যাজ ইফ ফার্স্ট অর্ডার তো নয়, এটা জানি আমরা, কারণ এই যে ভিম্যাক্স, এই ভিম্যাক্সটা তো হচ্ছে যে আবার ইয়ে নয়, এটা তো বেসিক্যালি একটা কনসেন্ট্রেশন টার্মের মধ্যে তো লুকিয়ে আছে। কারণ ভিম্যাক্স মানেটা কি, যে K3 × ET, মানে ভিম্যাক্সের মধ্যে তো একটা এনজাইম কনসেন্ট্রেশন গল্প আছে, কিন্তু আবার কি হয়েছে, মানে এইখানে হচ্ছে যে হলো, মানে কি এখানে গল্পটা যেটা হয়েছে কি, এখানে গল্পটা যেটা হয়েছে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা এখানে হচ্ছে যে কম হয়ে গেছে, সেই জন্য আমার এখানে গল্পটা এরকম দাঁড়িয়ে গেছে, যে তখন হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে, মানে দেখো সাবস্ট্রেটও লাগবে, এনজাইমও লাগবে। আগেরটাতে কী ছিল, আগেরটাতে হচ্ছে সাবস্ট্রেট প্রচুর মাত্রায় ছিল, হ্যাঁ প্রচুর পরিমাণে ছিল, তখন আমার মনে হয়েছে যে সাবস্ট্রেটের কোনো গুরুত্ব নেই। আবার এখানে হচ্ছে আবার হচ্ছে সাবস্ট্রেট অত্যন্ত কম মাত্রায় আছে, তখন হচ্ছে যে আমরা, তখন হচ্ছে যে আমাদের আবার মনে হচ্ছে যে সাবস্ট্রেটের উপরেই গুরুত্বটা আছে। তো এই যে 14 নাম্বার ইকুয়েশনটা, এই 14 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে যে এই 14 নাম্বার ইকুয়েশন যেটাতে হচ্ছে রেট ডিফাইন করেছে, এটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। এবার আমরা এই জাস্ট এটা লিখলাম, জাস্ট এই ইকুয়েশনটাকেই আবার রিরাইট করলাম, কিছু না, জাস্ট হচ্ছে যে ভিম্যাক্সের জায়গায় আমরা আমাদের এইটা ভ্যালুটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। এবার নিচে তো যা ছিল তাই আছে। এবার আমরা এখন বলেছি যে হচ্ছে যে কেএমটা অনেক বেশি, সো আমরা যেটা করব যে এখানে এই এসটাকে আমরা নেগলেক্ট করে দেবো, নেগলেক্ট করতে হবে, এসটাকে নেগলেক্ট করে দিতে হবে, সমস্যা কিছু নেই। এবার একটা জায়গাতে আমাদের এসে পৌঁছতে হবে, যে এখানে এই যে টার্মটা আছে না ইটি, ইটি মানে কি, ইট ইজ টোটাল এনজাইম, ফাইন, টোটাল এনজাইম, ইটি হচ্ছে টোটাল এনজাইম। এবারে তো এসটা খুব ছোট বলে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিয়েছি, ভেরি গুড। এবার যদি হচ্ছে সাবস্ট্রেটটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা ভেরি স্মল হয়, তাহলে এই ইটির বদলে আমরা বসিয়ে দিতে পারি ই। বারবার বলেছিলাম ইটি হচ্ছে টোটাল এনজাইম, টোটাল এনজাইমের দুটো অংশ, একটা সাবস্ট্রেটের সঙ্গে জুড়ে আছে সেটা হচ্ছে ইএস, আর একটা হচ্ছে ফ্রি এনজাইম হিসেবে আছে সেটা হচ্ছে ই। এবার এখানে যেহেতু হচ্ছে এসটা খুব ছোট, তাহলে হচ্ছে যে এই ইএস যেটা তৈরি হয়েছে সাবস্ট্রেট সঙ্গে কমপ্লেক্স যেটা, সেই ম্যাগনিচিউডটাও নেগলিজিবল। তাহলে আমরা যেটা করতে পারি হচ্ছে যে এই গোটা ইকুয়েশনটাকে কী করছি দেখো, 16 নাম্বার থেকে 17 নাম্বারে আসছি কীভাবে দেখো। ফার্স্টে হচ্ছে যে আমরা এইখানে এই এসটা ভেরি স্মল বলে ওকে বাদ দিয়ে দিয়েছি, আর তারপরে এসটা যেহেতু ভেরি স্মল, সেই কারণে টোটাল এনজাইমের বদলে আমি হচ্ছে একদম প্রথমে কতটুকু এনজাইম নিয়েছিলাম ওটা বসিয়ে দিয়েছি। মানে হচ্ছে যে টোটাল এনজাইমের বদলে হচ্ছে যে একদম প্রথমে যেটুকু হচ্ছে আমার এনজাইমের কনসেন্ট্রেশন ছিল, কি বলছি বোঝাতে পারলাম, যে টোটাল এনজাইম হচ্ছে একদম যা ছিল সেটা। এবার টোটাল এনজাইমের মধ্যে কী, টোটাল এনজাইমের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কমপ্লেক্স তৈরি করে, একটা ফ্রি আছে। এবার যেহেতু হচ্ছে সাবস্ট্রেটটা খুব কম, কাজে টোটাল এনজাইমের বদলে আমি এখানে ফ্রি এনজাইমটা বসিয়ে দিতে পারি।
এবার এইটা হচ্ছে আবার একটা কনস্ট্যান্ট তৈরি করবে, তার নাম হচ্ছে কে ডবল প্রাইম। সেখান থেকে আমি আরেকটা হচ্ছে যে পেলাম। অর্থাৎ কি দেখো, অর্থাৎ হচ্ছে এই যে আমরা পেলাম কে ডবল প্রাইম, এই কে ডবল প্রাইমটা কিন্তু যে ইকুয়েশনটাকে দেখাচ্ছে সেটা কিন্তু হচ্ছে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশান, যেখানে হচ্ছে যে এনজাইমের কনসেন্ট্রেশন এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দুটোই হচ্ছে যে কিন্তু সিস্টেমের মধ্যে হিসাবে চলে এসেছে। কাজেই এই বিষয়টা কিন্তু আমাদেরকে রাখতে হবে। এবার যেটা বলেছে এই যে কে ক্যাটালিস্ট বাই কে এম, এই টার্মটা, এইটা হচ্ছে যে আমার এই যে রিয়াকশানটা হচ্ছে একদম প্রথমে কে ক্যাটালিস্ট যেটা বলেছি, কে ক্যাটালিস্টটা আমি বলেছি হচ্ছে যে এটা হচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশান। এবার যেটা হচ্ছে যে মাইকেলিস কনস্ট্যান্ট যেটা, সেটা কি ডিনোট করবে, সেটা ডিনোট করছে যে আমার হচ্ছে ওই মাইকেলিস কনস্ট্যান্ট যেটা কে এম এর হচ্ছে টার্মটা দেখতে পেলেই বুঝতে পারবে। কে এম এর যে টার্মটা ছিল, আমরা একটু ফিরে যাই, হ্যাঁ এই যে কে টু প্লাস কে থ্রি বাই কে ওয়ান, কে টু প্লাস কে থ্রি বাই কে ওয়ান, ভালো করে দেখো, কে টু কে থ্রি কে ওয়ান। কে টু আর কে থ্রি কী জিনিস? কে টু আর কে থ্রি হচ্ছে যে এই যে দুটো টার্ম, এই কে টু আর কে থ্রি কি ইন্ডিকেট করে? কে টু আর কে থ্রি ইন্ডিকেট করে হচ্ছে যে আমার যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে সেটা কিভাবে ভেঙে যাবে, আইদার টুয়ার্ডস দ্য সাবস্ট্রেট অর টুয়ার্ডস দ্য প্রোডাক্ট। আর কে ওয়ান যে টার্মটা, এটা কি ইন্ডিকেট করে? ফার্স্ট স্টেপ অফ দ্য রিয়াকশান, তার ফরওয়ার্ড ডিরেকশান, অর্থাৎ কিভাবে এনজাইম সাবস্ট্রেটের কমপ্লেক্স তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে কে ক্যাটালিস্ট বাই কে এম, এটাতে প্রথম যে কে ক্যাটালিস্টটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশান, আর হচ্ছে যেটা যে পরের যে টার্মটা কে এম, এটা হচ্ছে যে ওই এনজাইমের সাবস্ট্রেটের প্রতি কতটা অ্যাফিনিটি, সেই ব্যাপারটাকে ইঙ্গিত করছে, সেই বিষয়টাকে ইঙ্গিত করছে। এবার এটাই হচ্ছে যেটা অনেক সময় যেটা হচ্ছে বলা হয় যে এটাকে ক্যাটালিটিক এফিসিয়েন্সি অফ দ্য এনজাইম বা স্পেসিফিসিটি কনস্ট্যান্ট অনেক সময় হচ্ছে যে বলা হয়, হ্যাঁ এই টার্মটাকে, যেটা কে ডবল প্রাইম যে টার্মটা আছে। এবার এই যে ফিজিওলজিক্যাল সিচুয়েশন যেটা হচ্ছে যে কারণ ফিজিওলজিক্যাল সিচুয়েশানে ওই সাবস্ট্রেট প্রচুর পরিমাণে পড়ে আছে এমনটা তো ঘটবে না একটা সেলের মধ্যে যখন রিয়াকশান হচ্ছে। তো সেখানে নিশ্চয়ই একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন জেনারেলি মাইকেলিস কনস্ট্যান্টের সমান আছে বা কম আছে। তো এবারে যেটা হচ্ছে যে আমাদের ভাবনা চিন্তা করার জায়গাটা যে এই যে কে ক্যাটালিস্ট বাই কে এম, যেটাকে আমরা বলছি স্পেসিফিসিটি কনস্ট্যান্ট, এটা এর ভ্যালু কতদূর যেতে পারে দেখা যাক। যে এইটা তো আমরা ভ্যালুগুলো বসিয়েছি, কে ক্যাটালিস্টটা হচ্ছে কে থ্রি আর কে এমটা হচ্ছে ভ্যালু বসিয়েছি, সব ভ্যালু বসিয়েছি, ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি, এদিক ওদিক কিছু না। এবারে এইটা নিয়ে ভাবছি আমরা। এবারে যেটা হচ্ছে যেটা ঘটনা আছে, কি ঘটনাটা হচ্ছে যে কে থ্রি মাচ গ্রেটার দেন কে টু, কে থ্রি মাচ গ্রেটার দেন কে টু, মানে কি ইন্ডিকেট করছে? কে থ্রি হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে, আবার এগুলো ভুলে যাচ্ছে, বারবার ভুলে যাচ্ছে ওগুলো জিনিসগুলো, ইএস, এই হচ্ছে জিনিসটা, ইএস থেকে একটা যেতে পারে হচ্ছে প্রোডাক্ট প্লাস এনজাইম, এই রাস্তাটা হচ্ছে কে থ্রি, ফাইন। আর একটা কি হচ্ছে এখান থেকে পেছনে ফিরতে পারে, এনজাইম প্লাস সাবস্ট্রেট, এই ফেরার রাস্তাটা কি হচ্ছে কে টু। এবারে আমি যেই বললাম কে থ্রি মাচ গ্রেটার দেন কে টু,
মানে কি হলো, মানে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যদি তৈরি হয় ম্যাক্সিমামটাই প্রোডাক্টে চলে যাবে, পেছন দিকে ব্যাক করতে আগ্রহ কেউ দেখাবে না। তখন তাহলে গল্পটা কি হয়ে গেল, K1। দেখো কাণ্ড, মানে কি হচ্ছে, কারণ তখন হচ্ছে যে এই K2টা ইগনোর হয়ে গেছে, তাহলে K3/K1 হলে K1 হয়ে গেল। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে তাহলে এই যে যখন আমরা দেখলাম যে এই ভ্যালুটা স্পেসিফিসিটি কনস্ট্যান্ট, এর একটা লিমিটিং ভ্যালু হচ্ছে K1, আর K1টা কি, যে এটা হচ্ছে দ্য সেকেন্ড অর্ডার রেট কনস্ট্যান্ট। সেকেন্ড অর্ডার রেট কনস্ট্যান্ট কোন রিয়াকশানের, একদম ফার্স্ট রিয়াকশানের, যেটা একদম গোড়ার দিকে রিয়াকশান নিয়ে বলতে শুরু করেছি, যেখানে আমরা K1ES একদম প্রথম যে রিয়াকশান, তার হচ্ছে ওটা রেট কনস্ট্যান্ট। তো এবার হচ্ছে যে এটার ভ্যালুটা আমরা যেটা এক্সপেরিমেন্টালি মেজার্ড কোয়ান্টিটি, তো এর ধারে পাশে যদি কোনো ভ্যালু থাকে কারো, তাহলে আমরা বলতে পারবো যে এটা ক্যাটালিটিক পারফেকশানে আমরা পৌঁছে গেছি। এবারে আমরা একটু পিছিয়ে যাব, কোথায় পিছিয়ে যাব, ইকুয়েশন 16, সেখানে কি অবস্থা দেখব, যে রেট হচ্ছে হাফ VA ম্যাক্স, ইকুয়েশন 16। ইকুয়েশন 16কে আবার নিয়ে এসেছি তুলে এখানে। এই হচ্ছে ইকুয়েশন 16 ছিল। কি হয়েছে, যে এটা হচ্ছে যখন যে রেটটা হচ্ছে হাফ ভিম্যাক্স, হাফ ভিম্যাক্স মানে যে আমার যেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 16, মানে যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড করা সম্ভব তার হাফ। তাহলে এইখানে আমরা দিলাম ভিম্যাক্স হচ্ছে এইটা। এবার এখানে Vmax/2 Vmax/kms, তাহলে কি এলো গল্পটা, তাহলে এই যে ইকুয়েশনটা কি হলো, কিচ্ছু না, হওয়ার কিছু ঘটেনি। এই তো কি হলো, এই Vmax কেটে দিলাম, তাহলে রইল পড়ে কি S/Km+S, মানে হচ্ছে হাফ। মানে এটা কি, মানে হচ্ছে যে Km = S, এই হচ্ছে ঘটনাটা। তাহলে এখানে হচ্ছে যে রেটটা হচ্ছে হাফ Vmax, ঠিক আছে। তাহলে এই যে মাইকেলিস কনস্ট্যান্ট, এটা হচ্ছে যে কতগুলো রেট কনস্ট্যান্টের কালেকশন আমরা দেখেছি, ইকুয়েশন এইটা আমরা দেখেছি, যে এই যে মাইকেলিস কনস্ট্যান্ট K2 + K3/K1, কিন্তু আমরা ওটাকে অল্টারনেটিভলি এটাও বলতে পারি যে যখন হচ্ছে যে ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে যে হাফ ম্যাক্সিমাল ভেলোসিটি টু দ্য এনজাইম ক্যাটালাইজড রিয়াকশান, মানে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে হচ্ছে যে এনজাইম ক্যাটালাইজড রিয়াকশানের যা ভেলোসিটি ম্যাক্সিমাম হওয়া সম্ভব, তার হাফ ভেলোসিটিতে আমার হচ্ছে যে রিয়াকশানটা হবে, সেটাকেই আমি বলবো হচ্ছে মাইকেলিস কনস্ট্যান্ট। এবারে আমরা যেটা আমাদের একটা সবসময় টার্গেট থাকে, ঠিক আছে, যে ইকুয়েশন 14 কি ছিল, এই হচ্ছে আমাদের ইকুয়েশন 14 ছিল, আ ভেরি সিম্পল রিয়াকশান, হ্যাঁ, ইকুয়েশন 14। একদম পাশে বসাই জিনিসটা, কি হয়েছে, করেন কিছু না, এই তো একদম জাস্ট এটা থেকেই এটা তো আসবে, আবার কি এদিক ওদিক করলে হবে নাকি,
এটা থেকেই তো এটা আসবে, কিচ্ছু না, জাস্ট রেসিপ্রোকাল নেব। এটা হচ্ছে যে এই যে 1/রেট km Vmax বাই 1/সাবস্ট্রেট কনসেন্ট্রেশন 1/Vmax। আমরা বলেছি আমাদের একটা প্র্যাকটিস আছে যে আমরা কোনো একটা রিয়াকশান দেখতে পেলেই এই তো এটাকে y বানাবো, এইটা হচ্ছে আমাদের m, মানে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে c। আমাদের যেটা পছন্দের জায়গা y ইকুয়ালস টু mx প্লাস c, এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের গল্প চলে এলো। তো এই স্ট্রেট লাইনের থেকে আমরা হচ্ছে যে যদি যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা থেকে হচ্ছে যে আমরা এই যে কোনো একটা ভ্যালু সম্বন্ধে আমাদের যদি জানার দরকার থাকে সেই ভ্যালুগুলো প্লট করতে পারবো। মানে আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর রেট মেজার করব এবং মেজার করে রেটকে প্লট করব উইথ রেসপেক্ট টু দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলেই হচ্ছে যে আমাদের তো কাজটা হয়ে গেল। এবং এই প্লটটার নাম হচ্ছে লাইনওয়েভার বার্ক প্লট, যারা বার করেছিলেন। তো এটা হচ্ছে যে অনেক বইতে এরকমটা করা হয় যে এই ব্লট দিয়ে ইউজ করা হয় এই যে ভিম্যাক্স আর কেএম, কিন্তু এটাতে হচ্ছে যে এটা পার্থক্যের জায়গাটা হচ্ছে এই কারণেই যে যেহেতু আমরা একদম হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি ডেটা নিয়ে হচ্ছে যে কাজ করি, তো আমার তাতে যদি হচ্ছে যে লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়, তো আমরা যেখানে একদম যখন গোড়াতে শুরু হয়েছে যে তাতে কতটা হচ্ছে যে মিলবে এই ব্যাপারটাতে হচ্ছে কিন্তু একটা ডাউট থেকে যায়। মানে পরিষ্কার কথা যে ওনাদের যে আবিষ্কার, ওনাদের যে প্লটিং সিস্টেম, তাতে হচ্ছে সম্পূর্ণ সম্মান সহমতি দেওয়ার পরেও তো সেটা দিয়ে করলে হচ্ছে যে একদম সবসময় ঠিকঠাক ছবিটা আসবে কি না, তো এইটা ইউ ক্যান জাস্ট এই পেপারটা দেখতে পারো। হ্যাঁ, এটা এবং ওনারাও কিন্তু হচ্ছে যে একটা পয়েন্ট কিন্তু উল্লেখ করছেন ওনাদের নিজেদেরই কাজে। তো যে একজন স্ট্যাটিস্টিশিয়ানকে আনছেন যে কোন ডেটা প্লটগুলো পয়েন্টগুলোর কি ওয়েটেজ হবে, অর্থাৎ হচ্ছে যে এই যে আমরা যেটা বারবার ধরে নিচ্ছি মানে কি, পরিষ্কার কথা বলি, কঠিন কিছু না, যে সাবস্ট্রেট এনজাইমের যে হচ্ছে ইন্টারাকশান, সেই ইন্টারাকশান এবং সেখান থেকে ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি হওয়া, এটা হতেই পারে যে আমরা এখানে যখন গ্রাফ প্লট করতে বলেছি রেট প্লট করছি উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন একটা লেভেলের বেশি হলে বা কম হলে একটা সময় হলে তার সাথে যে এনজাইমের ইন্টারাকশান সবসময় একই রকমভাবে একরকম থাকবে এমনটা নাও হতে পারে, এবং না হতে পারে বলেই হচ্ছে ওই প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে যে প্লট করার ক্ষেত্রে একই রকম গুরুত্ব থাকবে কি না এটা নিয়ে আমাদের ভাবতে হবে। যে এনিওয়ে সেটা হচ্ছে যখন আমরা বায়োকেমিক্যাল ক্যালকুলেশান প্রচুর পরিমাণে শিখব, সেটা খুব অ্যাডভান্স স্টাডির বিষয়, এটা এখানে আমাদের আলোচনার বিষয় এই পর্যন্ত নয়। তো এই হচ্ছে ঘটনাটা যে এটা হচ্ছে যে এই যেটা বলার যে ইকুয়েশন 21টা খুব একটা ভালো মেথড নয়। কেউ যারা ইউজ করবেন তারা কোনো একটা মডার্ন সফটওয়্যার প্রোগ্রাম ইউজ করবেন এটা করার জন্য, এটাই ঘটনা। তো যা হোক, সেটা যারা করবেন তারা করবেন। তো আমরা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে আমরা আমাদের কাজটা করে যাব, এটা তাতে করে আমরা হচ্ছে যে ইনহিবিশন নিয়েও হচ্ছে যে জিনিস দেখতে পাবো, যে হচ্ছে যে কীভাবে হচ্ছে যে একটা ইন প্রেজেন্স অফ ইনহিবিটার এই প্লটগুলো কীরকম করে আসবে। টার্মগুলো আলোচনা করতে গেলে পরপর চলেই আসে যে যখনই একটা ইনহিবিটার, মাঝে কি ইনহিবিটার মানে হচ্ছে যে এমন একটা কম্পাউন্ড বা এমন একটা মেটেরিয়াল যেটা হচ্ছে যে এনজাইমের সাথে বা সাবস্ট্রেটের সাথে রিয়াক্ট করে গিয়ে ব্লক করে দিচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়া চ্যানেলটাকে, সেটা ইনহিবিটার। এই হচ্ছে ঘটনা। এটা নিয়ে আমরা পরে হচ্ছে যে বায়োকেমিস্ট্রি ডিসকাশন যখন হবে আমরা হচ্ছে যে আলোচনা করব। এবার আমরা বলেছিলাম যে আমরা ডেরিভেশনের আরেকটা মেথড ইউজ করব,
আরেকটা প্রোটোকল, ভালো খারাপ কিছু না, এটা খালি আরেকটা প্রোটোকল, সেকেন্ড প্রোটোকল। এই কটা ইকুয়েশান আমাদের কমন ইকুয়েশান রয়েছে। তো এবারে আবার যেটা বলে নেওয়ার কথা আগের বারের মতোই, যে আমরা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি না, আমরা একটা কিছু অল্টারনেটিভ এক্সপ্রেশন বার করতে হয় আমাদের, যে অন্য যে টার্মগুলো আমরা জানি বুঝি সেখান থেকে একটা কিছু বার করতে হবে। যে কোনো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেই গল্পটা তাই, যে অফেন আমরা যেটা জানি যে আমরা একটা যখন হচ্ছে যে রেড ইকুয়েশন লিখবো, আমরা চেষ্টা করব যে উই ক্যান গেট রিড অফ দ্য ইন্টারমিডিয়েটস, ফাইন। তো এবারে হচ্ছে যে ইকুয়েশন 6 যেটা ছিল, ইকুয়েশন 6-এর যে এইটা একটা টার্ম, এই টার্ম দুটো টার্ম, এই দুটো টার্মকে আমরা K2 প্লাস K3 দিয়ে ভাগ করে দেবো, K2 প্লাস K3 দিয়ে ভাগ করে দেবো দুটো টার্মকে। হ্যাঁ, ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে এদিকে রইল পড়ে হচ্ছে শুধু ES টুকু রইল পড়ে, আর এদিকে হচ্ছে K1 K2 K3 সবটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে নিচে পেয়ে গেছি আমরা মাইকেলিস কনস্ট্যান্ট। এইটা হচ্ছে যে এই আমাদের মনে হচ্ছে বোধহয় কাজটা করে ফেলেছি, কিন্তু গোলমালটা হচ্ছে যে এইখানে যে ই টার্মটা আছে, হ্যাঁ, যে আমরা যেমন এক্সপেরিমেন্টালি হচ্ছে যে ইএসটা মেজার করতে পারবো না বেসিক্যালি, তেমনই হচ্ছে আবার কি আমরা এক্সপেরিমেন্টালি কিন্তু এটাও মেজার করতে পারবো না। বলতে আমি পারবো না কেন, আমাদের এটা দিয়েছি, আর এটা দিয়েছি আমরা তা না, বারবার বলছি, আরেকবার মনে করিয়ে দেওয়া, যে আমরা যেটা জানি, যেটা আমাদের হলে ভালো হয়, সেটা হচ্ছে এইটা, দ্যাট ইজ হোয়াট উই নো। হ্যাঁ, এটা আমরা জানি, টোটাল এনজাইম, এটা আমরা তাহলে বার করতে পারবো, কিন্তু শুধু এনজাইম বলে দিলে কিন্তু বার করতে পারবো না, কারণ ওটার অ্যামাউন্ট খুব অল্প এবং কতটুকু কখন ফ্রি আছে বার করতে পারবো কি না সমস্যা আছে। তো এবার আমরা যে একটা এভাবে করতে পারি, তাহলে আমরা যেটা এইটার বদলে আমরা একটা টার্ম ইউজ করব। কী টার্ম? কিছু না, আমরা জানি যে এইটার বদলে আমরা এটা ইউজ করতেই পারি, টোটাল এনজাইম থেকে যেটুকু হচ্ছে যে কমপ্লেক্স হয়ে বাদ দেবো। তো এবারে হচ্ছে যে আমাদের যে এই যে ইকুয়েশান 22, এই যে ইকুয়েশান 22তে এই যেটা ইয়ের বদলে আমরা ই নিয়ে সমস্যা হচ্ছিল, তো ইয়ের বদলে এইটা বসিয়ে দিয়েছি, এইরকম একটা জিনিস পেয়েছি, ঠিক আছে। এবার এই কী করেছি, অনেক কিছু করে ফেলেছি এক চান্সে। প্রথমে হচ্ছে দুটো দিককেই হচ্ছে কেএম দিয়ে গুণ করেছি ফার্স্টে, তাহলে এই কেএম এখানে একটা এসে গেছে, এখানকার কেএমটা কেটে গেছে, ভালো কথা। এবারে কী করেছি, ডান দিকে কী করেছি, ডান দিকে যেটা করেছি হচ্ছে যে এই এস, হ্যাঁ, এটাকে হচ্ছে যে এস দিয়ে আমরা জাস্ট এই যে এক্সপ্রেশনটা ছিল এটাকে জাস্ট এক্সপ্যান্ড করেছি, আর কিছু না। এবার আমরা দুদিকে কি করেছি, এই টার্মটা দুদিকে যোগ করে দিয়েছি, যোগ করে দিয়ে এটা গেলো এখানে এস প্লাস এস যোগ হয়ে গেল, হয়ে আমরা ইএসটা কমন নিলাম, করে এটা পেলাম, ঠিক আছে। এবার হচ্ছে যে এখানে কি হলো, তাহলে এই যে এটা যদি যোগ করে দিতে পারি, তাহলে এইটা আবার একটা প্লাস করে দিলাম, প্লাস করে যদি আবার এই টার্মটাই আবার থাকে, তাহলে দুটো কেটে বেরিয়ে যাচ্ছে, বুঝে নাও ভালো করে, এদিক ওদিক নয় কিন্তু বুঝে নাও। আমরা অ্যাড করছি কি এই টার্মটা, এই টার্মটা এখানে অলরেডি মাইনাস হয়েছিল, প্লাস করে দিয়েছি, কেটে গেছে, তাহলে এইটুকু পড়ে আছে, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশান 26। এবার হচ্ছে যে আমরা এই বোথ সাইডস অফ দ্য ইকুয়েশানকে আমরা কেএম প্লাস এস, এই যে টার্মটা, এই টার্মটা দিয়ে ভাগ করে দিলে আমরা এইখানে এসে পৌঁছালাম, যেটা আমরা আগের বারেই হচ্ছে যে পেয়েছিলাম, করেছিলাম, এবং সেইখান থেকে এগোলেই আমরা আবার হচ্ছে যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাতে পৌঁছে যাব। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডেরিভেশন অফ মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। আমরা ডেরিভেশনটা দেখলাম, এবং এটা খুব অবভিয়াস ব্যাপার যে এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের বায়োকেমিক্যাল অ্যাপ্লিকেশান সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমাদের এই কাইনেটিক্সের ক্লাসের মধ্যে করার বিষয় নয়।
এটা হচ্ছে যখন আমরা ডিটেলড বায়োকেমিস্ট্রির ডিসকাশনে যদি কখনো যাই, যদি কখনো করি, তাহলে হচ্ছে যে আমরা এই আলোচনায় ঢুক। সো জাস্ট অ্যাজ অলওয়েজ, a gentle reminder for you all: stay home, stay safe. Thank you for your patience. Thank you all. Thank you very much.